ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ আর ফাইন। আজকে আমরা একটা কবিতা পড়াবো। দেখো যে সেপ্টেম্বর 1, 1939 এই কবিতার কবি হচ্ছেন W.S. অডেন। তো এই কবিতার নামটা কেন সেপ্টেম্বর 1, 1939? তোমরা জানো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল কবে? 1939 থেকে 1945, তাই তো? সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফার্স্ট যে দিনটা ছিল সেটা ছিল সেপ্টেম্বর 1, 1939। তো আজকে আমাদের কবিতাটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রাককালে, মানে যখন ঠিক শুরু হয়েছে সেই সময়ে মানুষের মনের অবস্থা কেমন ছিল সেই অবস্থাটাকে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের কবি W.S. অডেন সেপ্টেম্বর 1, 1939 এই কবিতা দিয়ে। তো তোমরা কবিতাটা মনে হয় দেখতে পাচ্ছ। দেখো কবিতার ফার্স্ট লাইনে কি আছে? আই সিট অন ওয়ান অফ দ্য ডাইভস। আমি একটা ডাইভসে বসেছিলাম। এখন ডাইভস শব্দের অর্থটা কি? ডাইভস হচ্ছে একটা পানশালা, যেটাকে আমরা ইংরেজিতে বার বলে থাকি, যেখানে ড্রিঙ্কস করে। তো যেহেতু এটা একটা ইউরোপিয়ান কান্ট্রি, বুঝতেই পারছো, এখানে বার্সগুলো মোটামুটি বৈধ। তো আমাদের কবি বলছেন যে উনি একটা বারে বসেছিলেন অন 52nd স্ট্রিট। ওই জায়গাটার নাম ছিল 52nd স্ট্রিট। আমরা এরকম হয় না যে একটা 52 গলি, ভূতের গলি, এরকম আমাদের আছে না জায়গার নাম? তো ওখানকার জায়গার নাম হচ্ছে 52nd স্ট্রিট। আনসার্টেন মানে অনিশ্চিত। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সময় যাচ্ছে, একটা আবহাওয়া যাচ্ছে, একটা অনিশ্চয়তার মধ্যে প্রত্যেকে জীবন কাটাচ্ছে, এটাই আমাদের কবি বলছেন আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেড, অর্থাৎ অনিশ্চিত এবং ভয়যুক্ত, একটা ভীত একটা আতঙ্কিত পরিবেশ। কেন আতঙ্কিত পরিবেশ? যে কোনো সময় বিশ্বযুদ্ধ লেগে যাবে, এবং একটা যুদ্ধ মানে হচ্ছে ধ্বংস এবং অসংখ্য মানুষের মৃত্যু, জানমালের ক্ষতি, বুঝতেই পারছো, যেটা আমরা আমাদের যুদ্ধ যেমন 1971-এর যুদ্ধের কথা মনে করতে পারি। তো সেই জন্য আমাদের কবি বলছেন যে যদিও উনি একটা ডাইভসে বসেছিলেন, একটা পানশালায় বসেছিলেন, পানশালায় সাধারণত ধরো একটা রিল্যাক্সের টাইমে গিয়েছেন উনি একটু কিছু পান করতে, জায়গাটা ছিল 52nd স্ট্রিট, বাট ওই জায়গায় বসেও সে কিন্তু স্বস্তি পাচ্ছেন না। কি হলো যে সে একটা সবসময় একটা ভয়ের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে, যে একটা ভয়, একটা আতঙ্ক, যুদ্ধ নিয়ে একটা কিছু হবে, একটা বড় রকম সংঘর্ষ, একটা অনেক লোকের মৃত্যু, এরকম একটা কিছু ভাবছেন। সেই জন্য উনি আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেড। অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার। ক্লেভার হোপস মানে, হোপস তো মানে জানো যে আশা, আর এক্সপায়ার মানে হচ্ছে অতিক্রান্ত হওয়া, যেন আমরা বলি ডেড এক্সপায়ার, যেমন ওষুধে ডেড এক্সপায়ার হয়। তো কবি এরকম বলছেন যে ক্লেভার হোপস, আমাদের যত আশা ছিল সব আশাগুলো হারিয়ে ফেলেছে। মানে সব আশা, জীবনের যত আশা আছে সব আশা হতাশা হয়ে গিয়েছে, অর্থাৎ ভালো কিছু আশা করতে পারছি না। চারিদিকে শুধু শুনছি যে যুদ্ধ লাগবে, যুদ্ধ লাগবে, যুদ্ধ হবে। এবং কবিতার নামটা দেখো সেপ্টেম্বর 1, 1939। এই দিনটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগার প্রথম দিন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কাউন্ট করা হয় 1939 সেপ্টেম্বর 1 থেকে তোমার 1945 সেপ্টেম্বর 1, অর্থাৎ সেপ্টেম্বরের এমন একটা সময় যেখানে 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং আবার 1945 সালের সেপ্টেম্বর 1-এ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তো কবি আমাদের তাই বলছেন, অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, সব আশার আলো হারিয়ে গিয়েছে, যে যুদ্ধ নিশ্চিত সে বুঝতে পেরেছেন। আমাদের সাধারণত কী হয় যে কবি লেখকরা বুদ্ধিজীবীর পর্যায়ে পড়ে, অর্থাৎ তারা মোটামুটি আগে থেকে মোটামুটি গেস করতে পারছে যে বিশ্বের বৈশ্বিক অবস্থাটা কী। সে ভাবছেন যে যুদ্ধ তো প্রায় শুরু হয়ে গেল এবং সব আশার আলো যেন হারিয়ে গেল। অফ এ লো ডিসঅনেস্ট ডিকেট। ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ, আর ডিকেট মানে হচ্ছে দশক। এবং দশকের সাথে অসতের কি সম্পর্ক? ব্যাপারটা হচ্ছে এরকম যে ডিকেট মানে তো তোমরা জানো, এভরি 10 years মেক্স এ ডিকেট, অর্থাৎ প্রতি 10 বছর মিলে একটা ডিকেট হয়। তো এখানে বলছে যে একটা ডিসঅনেস্ট ডিকেট যেন আমি পার করছি, অর্থাৎ সেই 1930 থেকে 1939, প্রায় এক ডিকেটের কাছাকাছি, 9 বছর সময় বা আরও বেশি সময়, প্রায় 10 বছরের কাছাকাছি। এই সময়টা একটা যুদ্ধ একটা আবহাওয়া, সারা বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি হওয়া এবং একটা যুদ্ধ হতে পারে এরকম একটা পরিবেশেই কিন্তু লেখক সময়টা পার করেছেন লাস্ট 10 years, দ্যাট মিনস 1930 থেকে 1939। সেই জন্য সে বলছেন যে একটা লো ডিসঅনেস্ট ডিকেট যেন আমি পার করছি। গত 10টি বছর ছিল একটা
মানে অশান্তির সময়, একটা ভয়ের সময়, একটা আতঙ্কের সময়। ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার। ওয়েভস মানে কিন্তু যেন ঢেউ, আর অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, আর ফিয়ার মানে হচ্ছে ভয়। চারিদিকে যেন রাগ এবং ভয়ের স্রোত বয়ে যাচ্ছে, যে একটা দেশের সাথে আরেকটা দেশের মনোমালিন্য হচ্ছে, আন্তর্জাতিকভাবে সম্পর্ক নষ্ট হচ্ছে, একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ একটা ভাব হচ্ছে, মতের অমিল হচ্ছে। সেটা বলছে যে চারিদিকে যেন রাগ এবং ভয়ের স্রোত বয়ে যাচ্ছে। সার্কুলেট ওভার দ্য ব্রাইট। এবং সার্কুলেট শব্দ অর্থ হচ্ছে চক্রাকারে ঘোরা, যেটাকে যেভাবে আমরা বলি সার্কুলেট করা, হ্যাঁ, চক্রাকারে ঘোরা। তো ওভার দ্য ব্রাইট অর্থাৎ দেখো যে আলো, ধরো এটা যদি সূর্য হয় আলো, সেই আলোর চারিদিকে যেন অন্ধকার ঘিরে ধরেছে। এর মানে এটাই বুঝিয়েছে কবি যে আশার যত আলো আছে সেই আলোটাকে অন্ধকার ঘিরে রেখেছে, অর্থাৎ অন্ধকার আশাকে গ্রাস করেছে, আশার আলোকে গ্রাস করেছে। সেটাই এখানে কবি বলছেন যে সার্কুলেট ওভার দ্য ব্রাইট, যে আলো চারিদিকে অন্ধকার চক্রাকারে ঘুরছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সার্কুলেট ওভার দ্য ব্রাইট অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ দ্য আর্থ। এবং ডার্কেন করা মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন করা, ল্যান্ডস মানে তো ভূমি, এখানে ল্যান্ডস বলতে বলছে যে পৃথিবী, অফ দ্য আর্থ পৃথিবীর মাটি, মানে পৃথিবীকে, সারা পৃথিবীকে যেন অন্ধকারে আচ্ছন্ন করে দিচ্ছে। কিন্তু যুদ্ধের আবহাওয়াটায় কি হচ্ছে যে মানুষের যত আশার আলো ছিল, একটা স্বপ্ন ছিল, প্রত্যেকটা মানুষের যেই স্বপ্ন থাকে সেই স্বপ্নটা, আশাটা যেন যুদ্ধ কেড়ে নিয়েছে। যুদ্ধের ভয়, হতাশা যেন সেই আশাটাকে গ্রাস করেছে। এবং সেই আলোটাকে লেখক বলছে যে সেই আশার আলোর চারিদিকে অন্ধকার হতাশা ঘুরছে। অ্যান্ড ডার্কেন ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং পৃথিবীটাকে যেন অন্ধকারে ঢেকে দিয়েছে। এবং পৃথিবীটাকে অন্ধকারে ঢেকে দেওয়া কি? সে তো সূর্য ডুবে যাওয়া, তাই না? এখানে সূর্য ডুবে যাওয়া বলতে বোঝাচ্ছে সূর্য হচ্ছে আশার আলো, তো জীবনের আলো, অর্থাৎ জীবনের যে আলো, সেই আলো যেন নিভে যাচ্ছে। অর্থাৎ মানুষ তার আশা, বেঁচে থাকার আশা, ভালো একটা ভবিষ্যতের আশা, সেটা যেন হারিয়ে ফেলছে। একটা যুদ্ধ হচ্ছে যে জীবনের অনিশ্চয়তা, যে আমি বেঁচে থাকবো কিনা। কবি ভাবছেন যে এরকম যে আমিও তো মারা যেতে পারি, বা আমার আশেপাশে অনেকে মারা যাবে, এই আমার পৃথিবী আমার মতো হওয়া থাকবে না, মানে আমার মনের মতো থাকবে না। আমার দেশ যখন যুদ্ধাক্রান্ত হবে তখন এখানকার মানুষজন, ঘর বাড়ি সবই তো ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে আমার তাহলে ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ তো আমি অন্ধকার দেখতে পাচ্ছি, অনিশ্চয়তা দেখতে পাচ্ছি। এখান থেকে কবি বলছেন যে অ্যান্ড ডার্কেন ল্যান্ডস অফ দ্য আর্থ, পৃথিবীর সব দেশ যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এবং তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বইটা খুলে আমাদের সাথে জয়েন করেছো, এবং টেক্সট বইটা তোমাকে সাহায্য করবে প্রত্যেকটা লাইন স্পেসিফিক বোঝার জন্য, প্রত্যেকটা ওয়ার্ড বোঝার জন্য। আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড এবং মূল বিষয়টা, কবি যেই ভাব নিয়ে কবিতাটা লিখেছেন, আসলে একটা কবি যেই ভাব নিয়ে কবিতা লেখেন সেটা কবির চেয়ে ভালো আর কেউ বলতে পারে না, ঠিক আছে? কিন্তু আমরা যারা বোঝানোর চেষ্টা করছি কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, তারপরে লাইনটা দেখো, অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফ। অবসেসিং, দেখো এই শব্দটা হয়তো তোমাদের জন্য নতুন হতে পারে, এবং এই অবসেসিং শব্দটার অর্থ কি? অবসেসিং শব্দ অর্থ হচ্ছে প্রভাবিত করা। অবসেসিং শব্দ অর্থ হচ্ছে প্রভাবিত করা, লিখে নিতে পারো। আওয়ার প্রাইভেট লাইফ মানে হচ্ছে ব্যক্তিগত জীবন। বলছে যে আমাদের ব্যক্তিগত জীবনকেও যেন এই যুদ্ধটা প্রভাবিত করছে। যুদ্ধ বা যুদ্ধ ভাব, বা এই যে একটা এনভায়রনমেন্ট, একটা অস্বস্তিকর একটা পরিবেশ, একটা ভয় ভীতি হতাশার পরিবেশ বা অবস্থা, সেইটা আমাদের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করছে। সেটা কীরকম? যেমন দেখো যে প্রত্যেকটা, যেমন কবির কথাই ভাবি, কবি ব্যক্তিগতভাবে সে যেভাবে লাইফ লিড করে সেটা ওইভাবে হচ্ছে না, তার প্রত্যেকটা কাজে হ্যাম্পার হচ্ছে। কারণ যেখানে যাচ্ছে সেখানে সে যুদ্ধের কথা শুনছে, যুদ্ধের আতঙ্কের কথা শুনছে, যুদ্ধ হলে কি হতে পারে, ধ্বংস হতে পারে। মানুষের মনের মধ্যে যে একটা হতাশা, একটা চিন্তা, একটা দুশ্চিন্তা, একটা ভয় চলে আসছে, সেই ভয়টাকেই কিন্তু তার ব্যক্তিগত জীবনে চলে আসছে।
ব্যক্তিগতভাবেও সে যখন ফ্যামিলিতে যাচ্ছে, তার ফ্যামিলিতে বাচ্চাদের সাথে ধরো সময় পার করছে, তখন তার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এবং ব্যক্তিগতভাবে যখন সে এরকম ডাইভসের মধ্যে বসে ধরো একটা বারে বসে সে তার ভবিষ্যতের কথা ভাবছে বা বর্তমানের কথাই ভাবছে, তখন সে হতাশ হয়ে পড়ছে বর্তমানকে দেখে ভবিষ্যতের জন্য। কারণ এই যুদ্ধ যে আসলে কি বয়ে নিয়ে আসবে মানুষের জীবনে এবং তার জীবনে, তার যেহেতু প্রাইভেট লাইফ, তার ব্যক্তিগত জীবনে যে কী বয়ে নিয়ে আসবে এটা উনি নিশ্চিত না। আর এই ভয় থেকে, এই আতঙ্ক থেকে আর এই হতাশা থেকে উনি বলছেন যে এই অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফ, এই যুদ্ধটা আমাদের প্রাইভেট লাইফ অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনটাকেও যেন প্রভাবিত করেছে। আচ্ছা, আনসার্টেন, দ্য নেক্সট লাইন দেখো, দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ। আনমেনশনেবল মানে হচ্ছে মেনশন করা যায় না। ওডর, ODOR, ওডর শব্দটা নিশ্চয়ই জানো, যেমন ওডর পলিউশন আমরা শুনি না, মানে বায়ু পলিউশন। সো ওডর শব্দ অর্থ হচ্ছে বাতাস। আর দ্য আনসার্টেইন আনমেনশনেবল ওডর অফ ডেথ, চারিদিকে মানে বাতাসে যেন মৃত্যুর গন্ধ। বাতাসে মৃত্যুর গন্ধ আবার এটা কেমন জিনিস? সেটা হচ্ছে এরকম যে যুদ্ধে কবি গেস করতে পারছেন, ধারণা করতে পারছেন যে একটা বড় রকম সংঘর্ষ হবে, অনেক লোকের মৃত্যু ঘটবে, অসংখ্য মানুষের মৃত্যু ঘটবে। সেটা উল্লেখ করা যায় না, আনমেনশনেবল মানে সেটা সে কবি বলছে যে আমি ঠিক বলতে পারছি না যে কত মানুষের মৃত্যু হবে, কিন্তু আমি একটা মৃত্যু গন্ধ শুনতে ঘ্রাণ পাচ্ছি। মৃত্যু ঘ্রাণ পাওয়া মানে কি? মৃত্যু ঘ্রাণ পাওয়া মানে হচ্ছে সে আভাস করতে পারছে, সে প্রেডিক্ট করতে পারছে, ভবিষ্যৎবাণী করতে পারছে, মোটামুটি গেস করতে পারছে যে অসংখ্য মানুষের মৃত্যু হবে। কবি তাই বলছেন যে আমি যেন মৃত্যুর ঘ্রাণ পাচ্ছি। অর্থাৎ যুদ্ধ প্রায় শুরু হয়ে গেল বলে, যেহেতু আমরা বললাম যে সেপ্টেম্বর 1 ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরুর ফার্স্ট ডে, তো কবি তাই বলছেন যে যুদ্ধ তো প্রায় শুরু হয়ে গেল আর আমি মৃত্যুর ঘ্রাণ পাচ্ছি চারিদিকে, যেন অসংখ্য মানুষের মৃত্যু ঘটবে। লাস্ট লাইন দেখো, অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট, OFFENDS। স্টুডেন্টস দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই অফেন্স শব্দ অর্থ হচ্ছে বিক্ষুব্ধ করা। অর্থাৎ আমার যে এই সেপ্টেম্বর নাইট, অর্থাৎ সেপ্টেম্বরের সেই 1 তারিখে কবি যে একটা ডাইভসে বসেছিলেন, সেখানে বলছে যে আমার এই সেপ্টেম্বরের রাতের যে চিন্তা ভাবনা সেটাকে বিক্ষুব্ধ করে দিচ্ছে। আমি আর স্বাভাবিকভাবে চিন্তা করতে পারছি না। প্রতিদিন আমি যেভাবে বা যখন আমি সে অভ্যাসগতভাবে ডাইভসে এসে বসে, বারে এসে বসে, সে চিন্তা ভাবনা করে তার জীবন সম্পর্কে বা অন্য অন্য ব্যক্তিগত বা পারিবারিক বা দেশের সম্পর্কে, তখন যেভাবে চিন্তা করতো সেইভাবে এখন আর সে চিন্তা করতে পারছে না। সেটা অফেন্স হচ্ছে, বারবার বাধাগ্রস্ত হচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে, মনের মধ্যে যেন একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, একটা হতাশা তার মনে যেহেতু গ্রাস করে ফেলেছে, এই হতাশা থেকে সে আর স্বাভাবিকভাবে ভাবতে পারছে না। সো স্টুডেন্টস, এই ছিল আমাদের কবিতা। দেখতে পাচ্ছ একেবারে ছোট একটা কবিতা, 11 লাইনের কবিতা, মাত্র 11 লাইনের একটা ছোট্ট কবিতা দেখতে পাচ্ছ। এবং এই কবিতাটা দিয়ে আমরা আসলে কি বুঝলাম? কবিতাটা দিয়ে যেটা বুঝলাম, তোমাদের আসলে কবিতাতে কী করতে হবে, তোমাদের কিন্তু একটা সামারি লিখতে হবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন না সামারি। তো সেখানে কবিতার মূল ভাবটা তোমাকে লিখতে হবে উইদিন 5 লাইন্স আর নট মোর দেন 6 লাইন্স। তো তোমাদের এটা লিখতে হবে কি যে 5 থেকে 6 লাইনের মধ্যে এই কবিতার যে মূল ভাবটা, কবি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে? তোমরা কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে কবিতার লাইনগুলি কাছাকাছি তুলে দিয়ে একটা থিম করো, এরকম করবে না। অবশ্যই কবিতাটা বুঝে, কবিতাটার মধ্যে আসলে কি ভাবটা, এখানে যেহেতু আমরা যুদ্ধের একটা আবহাওয়া পাচ্ছি, কি ভাবটা প্রকাশ করেছেন কবি সেটাই লিখবে। কত লাইনের মধ্যে? 5 লাইন বা সর্বোচ্চ 6 লাইনের মধ্যে। এটা খেয়াল রাখতে হবে, তোমাদের 70 ওয়ার্ডসের একটা লিমিট থাকে, এটার মার্কস থাকে 8 or 10। তো আমরা পবিত্র কবিতাটা রিভিউ দিয়ে আসি, আজকে আমরা কি কবিতাটা পড়লাম। সো স্টুডেন্টস, আমাদের আজকে কবিতাটা কী ছিল? কবিতাটা ছিল সেপ্টেম্বর 1, 1939, অর্থাৎ 1939 সালের সেপ্টেম্বরের 1 তারিখ। আমাদের কবি হচ্ছেন W.S. অডেন। এবং এই কবিতায় ফার্স্টে আমরা যে ব্যাপারটা পেয়েছি এটা হচ্ছে যে আমাদের কবি ফার্স্ট লাইনে বলছেন যে আমি একটা ডাইভসে বসে আছি। এটা ছিল 52nd স্ট্রিট, অর্থাৎ জায়গাটার নাম বা ওই রাস্তাটার নাম 52 বা 52 গলি, এরকম একটু একটা হবে।
আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেড, আমি খুব ভয়ে এবং আতঙ্কের মধ্যে আছি। কেন? সেটা অলরেডি আমি বলেছি, যুদ্ধ একটা হবে, শুরু হবে, যুদ্ধের বিষয়টা নিয়ে সে ভাবছে বা দুশ্চিন্তায় আছে। অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, সে বলছে যে আমার যত আশার আলো ছিল সব যেন হারিয়ে গিয়েছে, আমি সব আশা হারিয়ে ফেলেছি, আমি হতাশ হয়ে পড়েছি। অফ এ লো ডিসঅনেস্ট ডিকেট, একটা ডিসঅনেস্ট ডিকেট জন্য পার করছি। বলছে যে একটা অসময়, একটা দুঃসময়, মানে পৃথিবীর ইতিহাসে অবশ্যই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। তো বলছে যে একটা দুঃসময় যেন পার করলাম 10টা বছর, অর্থাৎ 1930 থেকে 1939 বা 1940, এই যে সময়টা, এই 10 বছর, তোমরা জানো ডিকেট মানে হচ্ছে এক ডিকেট মানে 10 বছর। তো এই সময়টা কবি একটা দুশ্চিন্তা, ভয়ঙ্কর পরিবেশের মধ্যে পার করেছেন। যেমন দেখো যে যুদ্ধের প্রাক্কাল যে সময়টা, আমাদের 1971 আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই 1971-এর বেশ আগে থেকে কিন্তু যুদ্ধ একটা ব্যাপার বোঝা যাচ্ছিল মোটামুটি, যে এই দেশ হয়তো স্বাধীনতার জন্য মানুষ আন্দোলন করবে বা যুদ্ধ হবে, এবং যুদ্ধ হলে যে কী ক্ষয়ক্ষতি হবে সেটা আমরা আমাদের যুদ্ধ দিয়ে বুঝতে পারি। আমাদের যুদ্ধে কী হয়েছিল, 30 লক্ষ শহীদ হয়েছিলেন, তো অসংখ্য লোক মারা যাবেন। কবি সেটাই বলছে যে একটা লো ডিসঅনেস্ট ডিকেট যেন পার করছি। ওয়েস্ট অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, চারিদিকে শুধু ভয় ভয় আর রাগের স্রোত বয়ে যাচ্ছে। অর্থাৎ এক দেশ যেটা বললাম যে এক দেশের সাথে এক দেশের একটা রাগের স্রোত, একটা ওই দেশের জনগণের মধ্যে একটা ভয়ের স্রোত যেন চারিদিকে বয়ে যাচ্ছে। অ্যান্ড ডার্কেন ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং পৃথিবীটাকে যেন অন্ধকার করে ফেলেছে। অর্থাৎ সারা পৃথিবীতে যে আশার আলো নিয়ে মানুষ বেঁচে থাকে, সেই আশার আলো যেন তারা হারিয়ে ফেলেছে। পৃথিবীর কোনো দেশেই আর কোনো শান্তি নেই, কোনো দেশেই কোনো আশার আলো নেই, কারণ যুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ মানে প্রায় পৃথিবীর বড় বড় দেশগুলো বা অনেক দেশগুলো, কবি হয়তো ভাবছেন যে সব দেশগুলি হয়তো যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, দুইটা দল হয়ে আলাদা। আমরা তাই দেখেছিলাম পরবর্তীতে। তো এই জন্য কবি বলছেন যে অ্যান্ড ডার্কেন ল্যান্ডস অফ দ্য আর্থ, তো সারা পৃথিবী যেন অন্ধকারে ঢেকে গিয়েছে। এই অন্ধকার কিসের? এই অন্ধকার হচ্ছে হতাশার, ভয়ের অন্ধকার। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফ, এবং কবি বলছেন যে আমাদের ব্যক্তিগত জীবনেও এই যে যুদ্ধ একটা আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু প্রভাব ফেলেছে। অর্থাৎ আমরা ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। ধরো প্রাইভেট লাইফ বলতে যেটা হতে পারে, কবির যেটা বললাম যে তার ফ্যামিলি লাইফ হতে পারে, সে ব্যক্তিগতভাবে কোথাও চাকরি করে বা জব করে বা ব্যবসা করে, সেই জায়গায় হতে পারে, এবং মানসিকভাবে সে আর কোথাও স্বস্তি পাচ্ছে না। অর্থাৎ যে কোনো কাজে যে সে মন বসাতে যাচ্ছে আর পারছে না। অর্থাৎ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা চিন্তার ক্ষেত্রে তার যুদ্ধের বিষয়টা চলে আসছে মাথায়। কারণ যেখানে যাচ্ছে একটা যুদ্ধ পরিবেশ, কারণ যুদ্ধ লাগার প্রাক্কালের সময়টা এরকমই থাকে যে তুমি যেখানে যাও, যখন রেল স্টেশনে যাও, একটা বাস স্টেশনে যাও, একটা এয়ারপোর্টে যাও, রাস্তায় বেরো, ঘরের বাড়ির পাশে চায়ের দোকানে যে বসো, সব জায়গায় দেখবে যে যুদ্ধ একটা নিয়ে আলোচনা। তো এটা কিন্তু একটা চায়ের দোকানের মতো অনেকটা। অর্থাৎ কবি বসেছিলেন কোথায়? ডাইটসে, অর্থাৎ সে একটা পানশালা বসেছিলেন। ধরো তাদের দেশে ওটা তাদের চায়ের দোকান এরকম, যদি ওখানে চা হয়তো খায় না, ড্রিঙ্কস করে। তো যা বলছিলাম যে কবি বলছে যে প্রাইভেট লাইফ, আমরা ব্যক্তিগতভাবে যে যেখানে যাচ্ছি না কেন, আমার ব্যক্তিগতভাবে আমি যেখানে যাচ্ছি বা যেখানে বসছি বা যেখানে দেখছি যে সব জায়গায় যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে, যে এই দেশের সাথে এই দেশে যুদ্ধ হবে, এই হবে সেই হবে, এবং এই দেশে ক্ষতিগ্রস্ত হবে, এই দেশ হারবে, এই দেশ জিতবে, এই যে একটা আলোচনা হয় না? যেমন ওয়ার্ল্ড কাপ যখন হয় আমাদের, তো বিশ্বকাপ শুরু আগে বা চলাকালীন সময় আমরা কী করি, যে বিভিন্ন একজনে একটা দল নিয়ে আলোচনা করি বা পুরো সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করি, এরা জিতবে এরা হারবে, এরকম একটা যে পরিবেশ সৃষ্টি হয়, ওটা অবশ্য আনন্দের সাথে মানুষ করে। আর যুদ্ধের সময় মানুষ কিন্তু অনেকটা কষ্ট, হতাশা এবং ভয় নিয়ে করে। সেটাই বলছে যে একটা ভয়, একটা রাগ, এক দেশের সাথে এক দেশে একটা আক্রোশ থাকে। তো ওই দেশের জনগণ ওই দেশের জনগণের বিরুদ্ধে বা ওই দেশের বিরুদ্ধে তারা কথাবার্তা বলে, এবং সাধারণ জনতা যারা আছে, আমজনতা যাদেরকে বলা হয়, যারা আসলে যুদ্ধ খেলাটা একেবারেই বোঝে না বা পছন্দ করে না, তারা কি করে? তারা মাঝখান দিয়ে খুব ভীত হয়, ভয় পায় যে যুদ্ধ লাগলে আমাদের কি হবে, আমরা তো হয়তো মারা যাবো বা আমাদের কাছে মানুষ মারা যাবে, তখন আমাদের কি হবে। তো এটাই বলছে যে কবি, যে আমাদের ব্যক্তিগত জীবনেও এই যুদ্ধটা একটা বড় প্রভাব ফেলছে। দ্য আনমেনশনেবল অডর অফ ডেথ, চারিদিকে যেন মৃত্যুর ঘ্রাণ পাচ্ছি। অর্থাৎ কবি বলছেন যে যুদ্ধ মানে তো অবশ্যই ধ্বংস, আর যুদ্ধ মানে অবশ্যই অসংখ্য লোকের মৃত্যু হবে,
তো কবি সেটাই বলছেন যে আমি যেন চারিদিকে মৃত্যুর আভাস পাচ্ছি। ওটা মানে ঘ্রাণ, মৃত্যুর ঘ্রাণ, মৃত্যুর তো আর ঘ্রাণ হয় না, তাই না? এখানে মৃত্যুর ঘ্রাণ বলতে একটা প্রেডিকশন করছেন কবি যে আমি চারিদিকে মৃত্যুর আভাস পাচ্ছি, যে অসংখ্য লোকের মৃত্যু হবে। আর একটা যুদ্ধ মানে তো শুধু মানুষের মৃত্যু না, তাই না? একটা যুদ্ধ মানে হচ্ছে এর চারিদিকে, অর্থাৎ আমাদের যে আবাসভূমি, আমাদের চারিদিকে পরিবেশ সব ধ্বংস হয়ে যাবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হবে। আর মানুষই যেখানে মারা যাবে সেখানে আর কি হবে, তাই না? এটাই কবি ভাবছেন যে চারিদিকে যেন মৃত্যুর ঘ্রাণ আমি পাচ্ছি, আমি হতাশ, যে একটা ভয়ের মধ্যে দিয়ে আমি সময় কাটাচ্ছি। আর লাস্টে বলছে অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট, এবং এই যে চারিদিকে যে মৃত্যু, যুদ্ধ, ভয়, হতাশা, এটা আমার সেপ্টেম্বরের এই রাতকে, যেই সেপ্টেম্বরের রাতে আমি বসে বসে একটা ডাইভসে এসেছিলাম যেখানে কিছু পান করার জন্য বা শান্তিতে সময় কাটানোর জন্য, কবি বলছেন যে সেই সময়টা আমি আসলে ভালো মতো কাটাতে পারছি না, এটা একেবারেই প্রভাব ফেলছে আমার চিন্তাভাবনার মধ্যে। সো স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের কবিতা। নিশ্চয়ই কবিতাটা এখন ক্লিয়ার হয়েছে, আমি অন্তত সেকেন্ড টাইম তোমাদের আবার ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো কবিতা কী ছিল, যে আমাদের কবি W.S. অডেন একটা কবিতা, যেটা হচ্ছে সেপ্টেম্বর 1, 1939, এবং যেটা আমি তো একবার বলেছি, সেপ্টেম্বর 1, 1939 হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন। তো কবি বলছেন যে যুদ্ধ শুরু হওয়ার যে প্রাক্কালটা, যে সময়টা একটা ভয় হতাশার মধ্যে মানুষ কাটায়, এবং কবি নিজেও ওরকম একটা সময় কাটাচ্ছেন। চারিদিকে শুধু অন্ধকার, অন্ধকার মানে কি, হতাশার অন্ধকার। কবি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না, তার জীবনের সব আশা যেন হারিয়ে গিয়েছে, এবং চারিদিকে একটা ভয় আর আতঙ্কের স্রোত। মানুষ ভীত হচ্ছে, আতঙ্কিত হচ্ছে যুদ্ধকে ভেবে, যুদ্ধের ধ্বংসকে ভেবে, এবং যুদ্ধে যে তাদের জানমালের ক্ষতি হবে এবং নিজেও মারা যেতে পারেন, এই কথা ভেবে মানুষ হতাশ। এবং এই যে হতাশাটা, এখনও কিন্তু যুদ্ধ সবাই শুরু হয়েছে, সেদিন যুদ্ধের ভয়াবহতা তখনও শুরু হয়নি। কবি বলছেন যে এরপরও আমার মানে প্রায় 10 বছর যাবতই দেখতে পাচ্ছি, শুনছি যে এরকম একটা যুদ্ধ একটা ব্যাপার হবে, এবং সেটা শেষ পর্যন্ত হয়েই গেল বা শুরুই হয়ে গেল। এবং একটা হতাশার মধ্যে জীবন কাটিয়ে, সময় কাটিয়ে সেই সময়টা, কবি বলছে যে এটা যে এমন যে শুধু বাইরে রাজনৈতিকভাবে যে বাইরে যুদ্ধটা হবে তাই না, এটা ব্যক্তিগত জীবনেও তার প্রভাব ফেলছে এই যুদ্ধটা। এবং এই যুদ্ধটা কি করছে, যে চারিদিকে মৃত্যুর একটা আবহাওয়া সৃষ্টি করছে। অর্থাৎ কবি ভাবছেন যে একটা বিশাল সংখ্যায় মানুষের মৃত্যু হবে। এবং এর ফলে কি হচ্ছে, যে কবির চিন্তাভাবনার মধ্যে, এই যে সেপ্টেম্বরের রাতে বসে সে চিন্তাভাবনা করছে, সেই চিন্তাভাবনার মধ্যে সেই সময় যুদ্ধটা চলে আসে। অর্থাৎ কবি নিশ্চিতভাবে কোনো কিছু চিন্তা করতে পারছে না। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা সামনের দিন নতুন একটা কবিতা নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।